স্পেন ইউরোপের একটি প্রভাবশালী এবং সৌন্দর্যময় রাষ্ট্র। পৃথিবী আবিষ্কারের নেশায় একসময় পুরো বিশ্বে তারা ছড়িয়ে পড়েছিল। এ সময় স্প্যানিশরা বিভিন্ন অঞ্চলে উপনিবেশও স্থাপন করে। সেসব অঞ্চলে তাদের ভাষা ও সংস্কৃতি এমনভাবে ছড়িয়ে পড়ে যে এখনও অনেক দেশের মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে। এছাড়াও দেশটি তার সমৃদ্ধ ইতিহাস, অপরূপ প্রাকৃতিক পরিবেশ আর প্রাণবন্ত সংস্কৃতির জন্য বেশ সুপরিচিত। বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা স্পেন দেশটির ইতিহাস, সংস্কৃতি এবং ভ্রমণ আকর্ষণ নিয়ে নানা জানা অজানা তথ্যই জানব। স্পেনের ইতিহাস অত্যন্ত বৈচিত্র্যময় এবং চিত্তাকর্ষক। প্রাচীনকালে এ অঞ্চলে ইবেরিয়ান ও সেল্টস জাতির মানুষেরা বসবাস করত। তবে খ্রিস্টের জন্মের 200 বছর পূর্বে রোমানরা অঞ্চলটি দখল করে নেয় এবং এখানে রাস্তা, জলাশয় ও আধুনিক শহর গড়ে তোলে। 5ম শতাব্দীতে রোমান সাম্রাজ্যের পতন হলে জার্মানির বিভিন্ন উপজাতি গোষ্ঠী এই অঞ্চল আক্রমণ করে এবং ছোট ছোট রাজ্য গড়ে তোলে। অবশ্য 8ম শতকে আফ্রিকান মুর্স সম্প্রদায় স্পেন দখল করে নেয়। মুর্স সম্প্রদায় মুসলিম ছিল বলে এই সময় স্পেনে ইসলামিক সংস্কৃতি ও স্থাপত্যের ব্যাপক প্রসার ঘটে। টানা কয়েক শতক মুসলিম শাসকদের অধীনে থাকার পর 11 শতকের শুরুর দিকে খ্রিস্টান রাজারা পুনরায় স্পেন দখলের লড়াই শুরু করে এবং একের পর এক রাজ্য দখল করে নেয়। এই লড়াই প্রায় 300 বছর ধরে চলমান ছিল। অবশেষে 1492 সালে রাজা ফার্দিনান্দ ও রানী ইসাবেলা সর্বশেষ মুর্স রাজ্য দখল করেন। এর মাধ্যমে পুরো স্পেনে খ্রিস্টানদের রাজত্ব প্রতিষ্ঠিত হয়। অবশ্য এই বছরটি আরেকটি কারণে গুরুত্বপূর্ণ। 1492 সালেই বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাস প্রথমবারের মতো সমুদ্র অভিযানে বের হন। এই অভিযানের সময় তিনি ভুলক্রমে আজকের আমেরিকা আবিষ্কার করেন। এছাড়াও উত্তর আমেরিকার অনেক দ্বীপদেশ কলম্বাস তার সমুদ্র অভিযানের সময় আবিষ্কার করেছিলেন। এরপর থেকেই স্পেন বিশ্বের বিভিন্ন স্থানে উপনিবেশ স্থাপন শুরু করে। আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন স্থানে উপনিবেশ স্থাপনের মাধ্যমে স্পেন শক্তিশালী দেশ হয়ে ওঠে। এ সময় তারা ঔপনিবেশিক অঞ্চলগুলো ব্যাপকভাবে শোষণ ও লুট করে। একই সাথে মশলা ও দাস ব্যবসার মাধ্যমে অত্যন্ত ধনী হয়ে ওঠে দেশটি। এ সময় স্প্যানিশরা তাদের ভাষা ও সংস্কৃতি সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়। বিস্ময়কর ব্যাপার হল এখনও বিশ্বের 21টি দেশের জাতীয় ভাষা স্প্যানিশ। তবে 17 শতকের সময় থেকেই স্পেনের শক্তি হ্রাস পেতে শুরু করে, যদিও 18 শতক পর্যন্ত আমেরিকা মহাদেশের বিশাল অংশ নিজেদের দখলে রেখেছিল তারা। পরবর্তীতে 19বিংশ শতকে তাদের এই ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। বিংশ শতকে স্পেন নিজেদের দেশেই নানা রকম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যায়। ফলশ্রুতিতে 1936 থেকে 1939 সাল পর্যন্ত দেশটিতে গৃহযুদ্ধ হয়। এ সময় জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং 1975 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত দেশটিতে তার শাসন জারি ছিল। এরপর স্পেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যুগে প্রবেশ করে। 1978 সালে নতুন সংবিধানের মাধ্যমে সকল নাগরিককে সমান অধিকার দেওয়া হয়। বর্তমানে স্পেনের 5,05,990 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 5 কোটি মানুষের বসবাস রয়েছে। দেশটির বেশিরভাগ মানুষ রোমান ক্যাথলিক হলেও এখানে অন্যান্য ধর্মের মানুষদেরও দেখা যায়। ভাষা, ধর্ম ও সংস্কৃতির কারণে স্প্যানিশদের মধ্যে মতপার্থক্য থাকলেও এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তারা ভীষণ শিল্পপ্রেমী। তাই তো স্পেনে জন্ম নিয়েছে পাবলো পিকাসো ও সালভাদর দালির মতো জগৎবিখ্যাত চিত্রশিল্পীরা। তাদের আঁকা ছবি কেবল স্পেন নয়, বরং সারা পৃথিবীতেই বিখ্যাত। বিশ্বের প্রথম আধুনিক উপন্যাস হিসেবে বিবেচিত
ডন কুইক্সোটো প্রকাশিত হয়েছিল স্পেনে। 1605 সালে বিখ্যাত ঔপন্যাসিক মিগুয়েল দে সার্ভেন্তেস এটি রচনা করেছিলেন। শিল্প ও সাহিত্যের মতো স্পেনের সঙ্গীত অত্যন্ত জনপ্রিয়। তবে মজার ব্যাপার হল তাদের জাতীয় সঙ্গীতে কোনো শব্দ নেই। লা মার্চা রিয়েল নামের এই গানে কেবল যন্ত্রসঙ্গীত ব্যবহার করা হয়। 1761 সাল থেকে প্রচলিত লা মার্চা রিয়েল বিশ্বের প্রাচীন জাতীয় সঙ্গীতগুলোর একটি। শিল্পের পাশাপাশি খেলাধুলা নিয়েও তারা দারুণ আগ্রহী। বিশেষ করে ফুটবল যেন তাদের রক্তে মিশে আছে। স্পেনের দুই ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়। এর মধ্যে বার্সেলোনা ক্লাবের নিজস্ব স্টেডিয়াম নু ক্যাম্প পৃথিবীর সবচেয়ে বিখ্যাত স্টেডিয়ামগুলোর একটি। প্রায় 1 লক্ষ দর্শক ধারণ ক্ষমতা বিশিষ্ট এই স্টেডিয়ামে ফুটবলের অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফুটবলের পাশাপাশি টেনিসও স্পেনে দারুণ জনপ্রিয়। স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল ইতিহাসের অন্যতম সেরা টেনিস তারকা। এছাড়াও বাস্কেটবল, সাইক্লিং এবং হ্যান্ডবলও এদেশে বেশ জনপ্রিয়। তবে স্পেনের সবচেয়ে ঐতিহ্যবাহী খেলা হচ্ছে ষাঁড়ের লড়াই, যা করিডা দে তোরেস নামে পরিচিত। এই লড়াইয়ে একজন ব্যক্তি, যাকে ম্যাটাডোর বলা হয়, তিনি ক্ষিপ্ত ও শক্তিশালী ষাঁড়কে সুকৌশলে হত্যা করার চেষ্টা করেন। ম্যাটাডোরদের স্পেনে বীর হিসেবে গণ্য করা হয় এবং সমাজে তারা অত্যন্ত সম্মানিত। ষাঁড় স্পেনের সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। ষাঁড়কে নিয়ে তাদের দেশে সান ফার্মিন নামে একটি উৎসবও প্রচলিত আছে। এখানে ক্ষিপ্ত ষাঁড়কে রাস্তায় বাধাহীনভাবে ছেড়ে দেওয়া হয় এবং ষাঁড়দের সামনে মানুষ প্রাণপণে দৌড়াতে থাকেন। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষেরা এতে অত্যন্ত আনন্দের সঙ্গে অংশ নেন। স্পেনের আরেকটি জনপ্রিয় উৎসব হচ্ছে লা টোমাটিনা। প্রতি বছর আগস্ট মাসের শেষ বুধবারে এই উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে দর্শনার্থীরা পরস্পরের দিকে টমেটো ছুঁড়ে মারেন। 1940-এর দশকে শুরু হওয়া লা টোমাটিনা ফেস্টিভ্যাল বর্তমানে সারা বিশ্বে এক জনপ্রিয় উৎসব। নববর্ষের উৎসবও স্পেনে দারুণ উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয়। 31শে ডিসেম্বরের মধ্যরাতে ঠিক 12টার সময় মাদ্রিদের পুয়ের্তো দেল সোলের ঘড়িটি 12 বার বাজিয়ে নববর্ষ উৎসবের সূচনা করা হয়। এ সময় 12টি আঙ্গুর খাওয়া স্প্যানিশদের দীর্ঘদিনের ঐতিহ্য। মনে করা হয় এই সময় 12টি আঙ্গুর খেলে বছরের 12টি মাসই ভালো যাবে। এরপরেই দেশটিতে শুরু হয়ে যায় নববর্ষের উৎসব, যেখানে রং বেরঙের র্যালিতে নাচ গান করে এবং ঐতিহ্যবাহী পানীয় ও খাবার খেয়ে উদযাপন করা হয় দিনটি। ঐতিহ্য ও উৎসবের মতো স্প্যানিশ খাবারগুলো দারুণ জনপ্রিয়। পায়েল্লা তাদের একটি সুপরিচিত খাবার, যা ভাত, সবজি ও মাংসের মিশ্রণ দিয়ে তৈরি করা হয়। স্পেনের আরেকটি স্বাস্থ্যসম্মত খাবার হচ্ছে গাজপাচো, যা এক ধরনের ঠান্ডা স্যুপ। বিভিন্ন রকম তাজা সবজি দিয়ে তৈরি এই স্যুপটি গ্রীষ্মকালে ব্যাপকভাবে খাওয়া হয়। এছাড়াও স্পেনে রয়েছে পৃথিবীর সবচেয়ে পুরনো রেস্তোরাঁ, যা 1725 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কাসা বোটিন নামের এই ঐতিহাসিক রেস্তোরাঁটি সর্বদাই ব্যস্ত থাকে। বিখ্যাত সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে তার উপন্যাসেও এই রেস্তোরাঁটির শূকরের রোস্টের স্বাদের কথা উল্লেখ করেছেন। তবে শুধু সংস্কৃতি নয়, পুরো স্পেন জুড়েই ছড়িয়ে আছে অসংখ্য ভ্রমণস্থান। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হচ্ছে আলহামরা প্রাসাদ। 9ম শতাব্দীতে এটি ছোট একটি দুর্গ হিসেবে নির্মিত হলেও পরবর্তীতে এটিকে রাজকীয় প্রাসাদে পরিণত করা হয়। আলহামরা স্টেটের পশ্চিম দিকটি একটি দুর্গ, আর বাকি অংশে রয়েছে ছোট ছোট কিছু প্রাসাদ ও 13টি মিনার। পুরো স্থাপনাটি একটি বিশাল পুরু প্রাচীর দিয়ে ঘেরা। আলহামরা স্টেটে জেনারেল লাইফ নামের একটি মনোরম বাগান রয়েছে।
এই জেনারেল লাইফ শব্দটি এসেছে আরবি জান্নাত আল আরিফা থেকে। আলহামরার অন্যতম সুরক্ষিত এই বাগানে রয়েছে অনেক জলাধার, ঝর্ণা এবং ফুলের গাছ। পবিত্র কোরআনের সূরা বাকারার 25 নম্বর আয়াতে বর্ণিত আর তার নিচে থাকবে প্রবাহিত ঝর্ণাধারা সমূহ কথাটিকে মাথায় রেখে করা হয়েছে এই বাগান। স্পেনের আরেক ঐতিহাসিক ইসলামিক স্থাপত্য হচ্ছে দ্য গ্রেট মস্ক ক্যাথেড্রাল অফ কর্ডোবা। 785 সালে নির্মিত এই স্থাপনাটি লা মেজকুইতা নামেও সুপরিচিত। কর্ডোবার প্রথম মুসলিম শাসক আবদাল রহমান এটি নির্মাণ করেছিলেন। একসময় এটি ছিল মুসলিম বিশ্বের অন্যতম বৃহত্তম মসজিদ, যার মূল আকর্ষণ মার্বেল ও গ্রানাইট দিয়ে তৈরি 850টিরও বেশি সারিবদ্ধ কলাম। তবে 1236 সালে খ্রিস্টান শাসকরা কর্ডোবা দখল করলে মসজিদটিকে একটি ক্যাথেড্রালে পরিণত করা হয়। বর্তমানে এখানে আর মুসলিমদের নামাজ পড়তে দেওয়া হয় না। তবে এর সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে পর্যটকরা এখনও দ্য গ্রেট মস্ক ক্যাথেড্রাল অফ কর্ডোবা ভ্রমণ করেন। দেশটির আরেক বিখ্যাত স্থাপনা হচ্ছে সেভিল ক্যাথেড্রাল, যা দেশটির সেভিল শহরে অবস্থিত। এই ঐতিহাসিক স্থাপত্য পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গথিক ক্যাথেড্রাল। 1248 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় 100 বছর ধরে তা চলমান ছিল। মূলত মুসলিম শাসকদের বিপক্ষে লড়াই শুরু করার পর মসজিদ ভেঙে এই ক্যাথেড্রালটি নির্মাণ করা হয়েছিল। এর অভ্যন্তরে অবস্থিত গিরাল্ডা বেল টাওয়ার বিশেষভাবে নজর কাড়ে। মজার ব্যাপার হলো এই বেল টাওয়ারটি একসময় মসজিদের মিনার ছিল, আর এখানেই রয়েছে বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাসের সমাধি। এটি সেভিল ক্যাথেড্রালে ভ্রমণকারীদের জন্য এক বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করে। যেসব পর্যটক ভ্রমণের সাথে সাথে শিল্পকর্মের প্রতি আগ্রহ রাখেন তাদের জন্য রয়েছে মাদ্রিদের বিখ্যাত দ্য প্রাদো মিউজিয়াম। এই জাদুঘরে 12 থেকে 20 শতক পর্যন্ত ইউরোপিয়ান শিল্পকর্মের অসংখ্য সংগ্রহ রয়েছে। এই মিউজিয়াম থেকে খানিকটা দূরেই রয়েছে পায়েসো দেল প্রাদো। এটি একটি ঐতিহাসিক বুলেভার্ড বা রাস্তার সমষ্টি, যেখানে রয়েছে অনেক রুচিসম্মত স্থাপত্য, জাদুঘর, বাগান, উদ্যান এবং ক্যাফে। এখানে স্থানীয় ও পর্যটকরা সুন্দর মুহূর্ত উপভোগ করতে আসেন। তবে স্পেনের ঐতিহাসিক স্থাপত্যের মাঝে হারিয়ে যেতে চাইলে টলেডো ওল্ড সিটি হতে পারে এক অসাধারণ স্থান। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এই শহরটিতে রয়েছে অসংখ্য এলোমেলো সরু গলি। এসব গলি জুড়ে দেখা যায় ঐতিহাসিক গির্জা, অতিথিশালা এবং ধর্মশালা। টলেডোর ওল্ড সিটি যেন টাইম মেশিনে করে অতীতে ফিরে যাওয়ার অভিজ্ঞতা দেয় পর্যটকদের। স্পেনের আরেক বিখ্যাত পর্যটন আকর্ষণ দ্য হোয়াইট টাউন অফ আন্দালুসিয়া। মূলত কাদিস এবং মালাগার বেশ কয়েকটি গ্রাম ও মফস্বল শহর নিয়ে এই অংশটি গঠিত। এখানকার প্রায় সকল বাড়ি সাদা রং দিয়ে চুন করা হয়েছে। মূলত এ অঞ্চলের মানুষেরা তীব্র গরম থেকে রক্ষা পেতে বাড়িতে সাদা রং করতেন। ধীরে ধীরে এটি তাদের সংস্কৃতির অংশ হয়ে যায়। ফলে এই শহরগুলোতে সারা বছর ধরে এক অপূর্ব শ্বেতশুভ্র সৌন্দর্য দেখা যায়। তবে স্পেন মানে কেবল স্থাপত্য সৌন্দর্য এমন কিন্তু নয়। এর প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা অতুলনীয় তা দেখা যায় সেরা দে ট্রামোন্টোনা পর্বত অঞ্চলে বেড়াতে গেলে। 90 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই পর্বত অঞ্চল জুড়ে রয়েছে অনেক পর্বত শৃঙ্গ, ক্লিফস, পাহাড়ি হ্রদসহ অসংখ্য গাছপালা ও পশু পাখি। 2011 সালে এই অঞ্চলটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত করে। ট্রিমানফায়ার ন্যাশনাল পার্ক দেশটির পর্বতে ঘেরা আরেকটি অপূর্ব সুন্দর পর্যটন স্থান। এই বিশাল বিস্তৃত জাতীয় উদ্যানের কোথায় শুরু আর কোথায় শেষ তার কোনো সীমারেখা নেই। 18 ও 19 শতকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই বিশাল অঞ্চল সৃষ্টি হয়। পুরো ন্যাশনাল পার্ক জুড়ে আগ্নেয়গিরি দ্বারা সৃষ্ট পরিবেশ ও প্রকৃতি দেখা যায়।
পর্যটকরা গাইডের সাহায্যে এখানে উটের পিঠে চড়ে পুরো পার্ক ঘুরে এর মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। স্পেনের আরেকটি আগ্নেয়গিরি সৃষ্ট পর্বতময় অঞ্চল হচ্ছে ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ দ্বীপে অবস্থিত এল টেইডে ন্যাশনাল পার্ক। এখানে রয়েছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম আগ্নেয়গিরি। টেইডে ন্যাশনাল পার্কে অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা তাই হাইকিং, পাখি পর্যবেক্ষণ, ক্যাবল কারে করে ভ্রমণ করতে আসেন। ট্যানারিফের আরেকটি বিখ্যাত উদ্যান হচ্ছে লরো পার্ক, যা বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যানিমেল পার্ক। 1972 সালে টিয়া পাখির জন্য সংরক্ষিত অঞ্চল হিসেবে এর যাত্রা শুরু হয়। এরপর ধীরে ধীরে এর সীমারেখা বৃদ্ধি পায়, যেখানে আরও অনেক প্রাণীকে সংরক্ষিত করা হয়। পুরো পার্ক জুড়েই দেখা যায় অপূর্ব সুন্দর সবুজ পরিবেশ, যা সারা বছর ধরে লাখো পর্যটককে আকর্ষণ করে। ক্যানারি দ্বীপপুঞ্জের সমুদ্র সৈকতগুলো দারুণ বিখ্যাত। এগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত এবং বৃহত্তম হচ্ছে গ্র্যান্ড ক্যানেরিয়া। এই সৈকতের জল অত্যন্ত নীল আর ভীষণভাবে শান্ত। অনেকে এখানে রৌদ্রস্নান ও সাঁতার কেটে সময় অতিবাহিত করেন। স্পেনের সমুদ্র সৈকতগুলো নুডিস্টদের কাছেও দারুণ জনপ্রিয়। এই দেশটিতে নগ্নতা বিরোধী কোনো আইন নেই বলে যে কেউ দেশটিতে নগ্ন হয়ে ঘুরতে পারেন। সে কারণে নুডিস্টদের কাছে স্পেন একটি জনপ্রিয় দেশ। তারা প্রকৃতির সাথে মিশে যেতে নগ্ন হয়ে সমুদ্র সৈকতে ঘোরাঘুরি, রৌদ্র স্নান এবং সাঁতার কাটেন। আর এই সমস্ত নুডিস্টদের কাছে যে দ্বীপটি সবচেয়ে প্রিয় সেটি হচ্ছে ইবিজা দ্বীপ। তবে কেবল নুডিস্টরা নন, এই দ্বীপে ছুটি কাটিয়েছেন লিওনেল মেসির মতো মহাতারকাও। এছাড়াও রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ সহ অনেক সুপারস্টারকে এই ইবিজা দ্বীপে দেখা গেছে। এই দ্বীপের অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত আর নিরাপত্তা ব্যবস্থা সেলিব্রিটিদের কাছে দ্বীপটিকে দারুণ জনপ্রিয় করে তুলেছে। মানুষের কোলাহল থেকে দূরে বিলাসবহুলভাবে সময় কাটানোর জন্য এই দ্বীপ একটি চমৎকার গন্তব্য। সব মিলিয়ে স্পেন প্রকৃতিপ্রেমীদের জন্য যেমন আদর্শ, তেমনি ইতিহাস ও স্থাপত্যের জন্য তারা সুপরিচিত। বর্তমানে বিশ্বজুড়ে তাদের প্রভাব না থাকলেও সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য আর ফুটবল দিয়ে তারা সারা বিশ্বকে মাতিয়ে রেখেছে। স্পেনের উচ্ছল সংস্কৃতি ও প্রকৃতি চিরকালই প্রাণবন্ত থাকুক, এমনটাই কামনা করে শান্তিপ্রিয় বিশ্ববাসী। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।